বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে এটা স্মরণ রাখা দরকার যে এটা অন্যান্য যেসব পরিসর আছে সেই পরিসরের সঙ্গে যুক্ত। অথবা আমরা যেই সব স্বাধীনতার কথা বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলির কথা বলি, ফ্রিডম অফ স্পেসের কথা বলি, ফ্রিডম অফ পলিটিক্যাল এক্সপ্রেশনের কথা বলি, ফ্রিডম অফ দি মিডিয়ার কথা বলি, সবগুলো কিন্তু একই জায়গা থেকে আসছে। যে কতটা স্বাধীনতা আছে, কতটা মুক্ত হতে পারছে, এটি কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন না। অর্থাৎ সমাজের যে একাধিক যেসব পরিসর আছে, সেটা হয় প্রাতিষ্ঠানিক পরিসর হোক, অপ্রাতিষ্ঠানিক পরিসর হয়, সেইগুলো যখন সুস্থ হবে, সবল হবে, তখন এটা আর সমস্যা হিসেবে থাকবে না। তো যেটা করা দরকার হচ্ছে, মনে হয় যে কোনো দেশের গণমাধ্যমের একাধিক ভূমিকা থাকে, সে একাধিক ভূমিকার মধ্যে একটা ভূমিকা থাকতে পারে হচ্ছে গণমাধ্যম, কিন্তু তার অন্যান্য ভূমিকা থাকে, রাজনৈতিক ভূমিকা থাকে, সামাজিক ভূমিকা থাকে, বা প্রতিষ্ঠানকে সবল করার ভূমিকা থাকে, সেগুলো পালন করতে হবে। সেগুলো পালন করলে সামগ্রিকভাবে মিডিয়া সমাজ থেকে বিচ্ছিন্ন না, মিডিয়া রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন না। সোশ্যাল মিডিয়া এত সবল হয়ে গেছে বা এত প্রসারিত হয়েছে কারণ তাদের মধ্যে এই বিচ্ছিন্নতা বোধটা প্রবল। তাহলে সরকারের ওপরও দায়িত্বটা বর্তায় যে আমার এই ব্যবধানটা কমানোর দরকার। সেটা যদি হয় তাহলে অনেক সহজে হবে। বাংলাদেশে আমরা এখন যে সময়টা পার করছি, এখানে ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস, অর্থাৎ ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যেই আমাদের আচরণ, সেখানে যে ধরনের তথ্য আমরা শেয়ার করে থাকি, যে ধরনের তথ্য আমরা পাই, সেসব ক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের লিটারেসি হলে আমাদের ওই পরিসরে আমরা মুক্তভাবে, নিরাপদভাবে এবং এখনকার যেটি মূল মন্ত্র, যে অন্তর্ভুক্তিমূলক একটি ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস আমরা তৈরি করতে পারি, সেটা আসলে এখন বর্তমানে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো, এবং এই বিষয়ে কথা বলবো আমরা যার সাথে, তিনি আমাদের সাথে আছেন আফসান চৌধুরী, সাংবাদিক, শিক্ষক, উন্নয়ন বিশেষজ্ঞ। সো ধন্যবাদ আসার জন্য। একটু যদি ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস এই বিষয়টার সংজ্ঞাটা, এটা বলতে আসলে আমরা কি বুঝি, একটু যদি বিশদভাবে বলেন। তো আমি ইউনিভার্সিটিতে যেটা আপনি বলছেন ডিজিটাল মিডিয়া অ্যান্ড সিভিক স্পেস, আমি এটাকে যদি পুরো একটা শব্দের মধ্যে বলি, সোশ্যাল মিডিয়া, যেখানে সামাজিকভাবে, এখানে প্রফেশনাল মিডিয়া থেকে পার্থক্য এই কারণে যে প্রফেশনাল মিডিয়া একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকে, কিন্তু ডিজিটাল মিডিয়া অ্যান্ড স্পেসে কিন্তু প্রাতিষ্ঠানিকতা সীমাবদ্ধতা আছে, যে কেউ মিডিয়ার হতে পারে। তো যে এইসব গবেষণা আছে, ইদানিং আমি যে গবেষণাটার সঙ্গে জড়িত, সেই গবেষণাতেও কিন্তু এই বিষয়টাই আসছে। তো এখানে যেটা বোঝা যায় যে এটা আমাদের দেশের দুইটা পরিসর, পৃথিবীর সকল দেশের সকল জায়গাতে দুইটা পরিসর থাকে, প্রাতিষ্ঠানিক পরিসর ও অপ্রাতিষ্ঠানিক পরিসর। আমাদের দেশের অপ্রাতিষ্ঠানিক পরিসরটা অনেক বড়, এমনকি আমাদের অর্থনীতিতেও অপ্রাতিষ্ঠানিক পরিসরই বেশি, প্রায় 70%, অর্থনীতির প্রায় 70%, 65% সরকারি হিসাবে আসে, কিন্তু আমরা যেসব গবেষণা করেছি সেখানে দেখেছি যে আরও বেশি। অর্থাৎ বাংলাদেশ মোটামুটি একটা অপ্রাতিষ্ঠানিক দেশ, এবং তার যে রাষ্ট্র আছে সেটাও অপ্রাতিষ্ঠানিক সেই অর্থে। কিন্তু এই যে ডিজিটাল মিডিয়ার কথা বলা হচ্ছে, এই ডিজিটাল মিডিয়া তো জন্মই হয়েছে অপ্রাতিষ্ঠানিকতা থেকে। অর্থাৎ সিভিক স্পেস বলতে যদি বোঝান আপনি, বোঝানো হবে যে এই যারা এটা অংশগ্রহণ করছে, যারা এর ভোক্তা, সেই ভোক্তাদের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আছে তার উপরে নির্ভর করছে। তো আমরা নিয়ন্ত্রণ করার কথা যদি চিন্তা করি, যেমন ধরুন নিয়ন্ত্রণের এই ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি ইত্যাদি, এইসব ব্যর্থ হয়েছে, এটাতে হয় না, এটাতে নিয়ন্ত্রণ হয় না। এবং এই অংশগ্রহণমূলক যে মিডিয়া যেটা আপনি বলছেন, সেটা কিন্তু আমরা ভেবে নিচ্ছি যে এইটা নাই, আমরা ভেবেছি। তো ইদানিং এই যে মিডিয়া রিফর্ম কমিশন হয়েছে, সেই সংক্রান্ত কিছু একটি গবেষণার মধ্যে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, যারা এইসব কাজ করেন তারা হচ্ছে যে এখানে খুব স্বল্প পুঁজি বিনিয়োগ করে একটা মিডিয়ার প্রতিষ্ঠান করা সম্ভব। প্রতিষ্ঠান বলবো না, মিডিয়া একটা ইউনিট করা সম্ভব, এবং তার উপরে কোনো খবরদারিও চলছে না। তা আমাদের দেশে যদি এটাকে মেনে না নেওয়া হয় যে এটা একটা বাস্তবতা, তাহলে এইটার সঙ্গে কোনো আলাপও করা যাবে না। দ্বিতীয়ত, আপনি যদি পুরো মিডিয়ার দুনিয়ার দিকে তাকান, প্রাতিষ্ঠানিক বড় বড় পত্রিকা যদি দেখেন, আপনি টেলিভিশন তো রয়েছে,
তাহলে দেখবেন কিন্তু সবাই কিন্তু তাদের মূল প্রাতিষ্ঠানিক যে সব মিডিয়ার অ্যাঙ্কারগুলো আছে সেগুলো ছড়ে দিয়ে ডিজিটাল মিডিয়াতেই যাচ্ছে। আপনি এখন ডিজিটাল মিডিয়াই হচ্ছে বাংলাদেশের প্রধান মিডিয়া। তো এই বাস্তবতাটাকে স্বীকার না করা পর্যন্ত আমার মনে হয় না আমরা খুব সিরিয়াসলি চিন্তা করব। আমরা ওটাকে আটকাবার চেষ্টা করি, এটা খুব বোকামি, এটা একটা অ্যানালগ চিন্তা যে আমরা আটকে দেবো, আইন দিয়ে মামলা করবো। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু মূলত এটাই হচ্ছে প্রধান মিডিয়া। তো আপনাকে যদি প্রধান মিডিয়া হয় তাহলে আপনার প্রথম স্বীকৃতি দরকার যে এটা প্রধান মিডিয়া। দ্বিতীয়ত এখানে যেভাবে আয় রুজি হয় সেটাকেও আপনাকে জানতে হবে। তো যেই পড়াশোনাটা যেই কাঠামোটা দরকার ডিজিটাল মিডিয়াকে সঙ্গে যোগাযোগ করার জন্য, ইংরেজিতে শব্দটা ভালো, ইন্টারঅ্যাক্ট করার জন্য, সেটা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। তো সিভিক স্পেস মানে হচ্ছে অংশগ্রহণ। যদি অংশগ্রহণ বলেন তাহলে মনে করেন এখন যদি বাংলাদেশে আপনি বলেন যে পত্রিকার হিসাব, আপনি আজকেই বোধহয় মিডিয়াতে ডেইলি স্টারই একটা খবর এসছে, বেশিরভাগ মানুষ তো পত্রিকা পড়ে না। তো সেই পত্রিকাগুলোই বা টিকে আছে কিনা। আপনি যদি গবেষণায় করেন, আমরা তো যেহেতু গবেষণাটা এটা আমাদের গবেষণার অংশ, আমরা দেখতে পেয়েছি যে প্রায় সবাই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া ইউনিটটাকেই সবচেয়ে বেশি ইনভেস্ট করছে। এবং কিছু কিছু মিডিয়া আছে যাদের পত্রিকাগুলো লোকজন খুব একটা পাঠও করে না, কিন্তু তাদের ওই ডিজিটাল যে কন্টেন্ট যেটা আছে সেটা, অতএব কন্টেন্ট যদি বোঝেন আপনি তাহলে কন্টেন্ট সবচেয়ে বেশি। এখন আপনি যে কথাই বলেন না কেন, যে কথা সেটা যদি ডিজিটাল মিডিয়ায় না যায়, এটা এর অস্তিত্ব আছে এটা আপনি বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রথমত বাস্তবতাটা স্বীকার করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সিভিক স্পেস আপনি বলছেন, সাধারণ জনগোষ্ঠী যদি আমি বলি, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা দরকার জানার জন্য, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না যে আসলে তারা কি চায়। তো আপনি কে, আপনি যখন জিজ্ঞাসা করেন আপনি কে সেটাও নির্ধারণ করা হবে। আপনি একে নিয়ন্ত্রণ করতে পারবেন না। পৃথিবীর সকল জায়গায় এটা চেষ্টা হয় নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ করা যায় না, এটা নিয়ন্ত্রণ বহির্ভূত। তাহলে আমাদের গোটা এই যে দুনিয়ার যে নির্মাণ পদ্ধতি সেটা নিয়েই ভাবনা করার দরকার হয়েছে। একটা মৌলিক ট্রানজিশন চলছে, পরিবর্তন চলছে, সেই মৌলিক পরিবর্তনের একটা অংশ হিসেবেই ডিজিটাল মিডিয়ার এই বিরাট বিস্ফোরণ। আপনি নিয়ন্ত্রণ করা যায় না বলছেন, নিয়ন্ত্রণ করাটা কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা প্রয়োজনীয়, আমি আলোচনার খাতিরে বলছি, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা প্রয়োজনীয় না। চ্যালেঞ্জগুলো কি? আচ্ছা, মানে আমি নিয়ন্ত্রণ করা যায় না বলতে বলছি যে পৃথিবীর কোনো শক্তি নাই এই হাজার হাজার সোশ্যাল মিডিয়া এই ইউনিটগুলোকে বন্ধ করার বা তদারকি করার। বাংলাদেশের তো নাই, আমেরিকারও নাই, এবং ওখানেও ঠিক একই জিনিস হয়। তো অতএব যেহেতু তাদের প্রাতিষ্ঠানিকতার পরিসরটা খুব বড়, তাই জন্য তাদের সমস্যাটা কিছুটা কম। আমাদের যেহেতু প্রাতিষ্ঠানের পরিসর খুব দুর্বল, ছোট, আমরা নিয়ন্ত্রণ কোনটা করতে পারি? আমরা পত্রিকা নিয়ন্ত্রণ করতে পারি। আমার 51 বছর হয়ে গেছে পত্রিকায় নাই, গণমাধ্যমে। আমি এখন মোটামুটি গণমাধ্যম থেকে একটা জায়গা ছাড়া কোথাও লিখিও না। তো সেখানে আমরা তো বিভিন্ন রকম দুনিয়া, আমি তো হট মেটালের দুনিয়া থেকে বড় হয়েছে। কত সহজ ছিল নিয়ন্ত্রণ করা, না? এখন আপনি কি নিয়ন্ত্রণ করবেন? আমি যদি ডিজিটাল মিডিয়ার আপনি একটা স্টুডিও বন্ধ করে দেন, ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে ব্রডকাস্ট করবে, আপনি যেখানেই যান না কেন এটা করতে পারেন না। তাহলে আপনার সামগ্রিকভাবে যে সামাজিক যে ডিমান্ড, যেটা সে চাহিদা আছে, সেটাকেই সে মানে মোটামুটি ক্ষুধাটা মিটায়। তো সমাজের যেটা চায় সমাজ সেটা পাবে, ডিজিটাল মিডিয়া সে আছে। আর ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ কেন করা যায় না? আপনার কাছে যদি একটা স্মার্টফোন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি বেসিক্যালি একটা প্রডিউসার, আপনি বেসিক্যালি ডিরেক্টর একটা হাউসও বলা যেতে পারে। এখন আমার ফোনটা যদি দেখেন, আমি একটু দেখাই আমার ফোনটা, না? এটা হলো আপনাকে বোঝানো আছে, এই দেখেন, এইটা হলো আমার ফোন, এটা দিয়ে কিচ্ছু করা যাবে না। তো এই যে আমার ফোন আর আপনার ফোনের যে পার্থক্য, না, এই হচ্ছে আমাদের গণমাধ্যম সংক্রান্ত নীতিগুলো এই ফোনের জন্য প্রযোজ্য, এই ফোনের জামানার জন্য প্রযোজ্য। আজকের যে বাস্তবতা, আপনার ফোন, সেটার জন্য এগুলো খুব একটা প্রয়োগযোগ্য না। তার মধ্যে কি হবে? দুঃখ কষ্ট হবে, হবে চিৎকার হবে, হবে কিছু মানুষকে ধরপাকড় হবে, হবে। শেষ পর্যন্ত গিয়ে সমাজ যেই চাহিদাটা আছে ওটাই প্রতিষ্ঠিত হবে। এবং সেই কারণে আপনার সমাজটাকে মাফ করবেন, সমাজটাকে একটু নিরীক্ষা করা দরকার যে সমাজটা কি। এখন যেই গবেষণাটা করতে গিয়ে আমরা সারা বাংলাদেশের লোকজনদের সঙ্গে যখন কথা বলছিলাম, বিভিন্ন তারা গণমাধ্যম কর্মী, তারা যে কথাটা বলছিলেন
যে ভালো জিনিসের বাজার আছে। মানে আপনি মনে করেন একটা পচা সবজি কি কিনবেন? না, কিনবেন না আপনি। তো 100 পচা সবজি দিলেও কোনো লাভ নেই। যদি 5টা ভালো সবজি কেউ দেয়, 5টা ভালো সবজি বিক্রি হবে। তো তাহলে ভালো কন্টেন্ট দরকার। তো সেই ভালো কন্টেন্টের সঙ্গে খারাপ কন্টেন্ট থাকবে, পৃথিবীর সকল জায়গাতে এটা হয়। আপনি মনে করেন পর্নোগ্রাফিক কন্টেন্ট, পশ্চিমা দুনিয়ায় পর্নোগ্রাফিক কন্টেন্ট নেই, আমাদের দেশে হয়তো আছে, আমি জানি না, কিন্তু পশ্চিমা দুনিয়ায় তো প্রচুর পর্নোগ্রাফিক কন্টেন্ট, কিন্তু সেগুলো তো অত মার্কেটের সঙ্গে করতে পারে না, মার্কেটের সঙ্গে টিকতে পারে না। খুব সহজে ওটা বানানো যায়, এ কথা আজকাল এআই এর যুগে আরো সহজে বানানো যায়, টিকবে না। কিন্তু ভালো মিডিয়া লাভ যদি করতে চায়, বাংলাদেশে যেই পত্রিকাগুলো লাভ করে, খয়রাতি সাবসিডি দেওয়া পত্রিকার কথা বাদ দেন, বা মিডিয়ার কথা বা টেলিভিশনে যাই বলেন আপনি, কিন্তু যেটা মার্কেট থেকে টাকা তুলে ভোক্তার উপরে নির্ভরশীল যে মিডিয়া, প্রত্যেকটা ভালো মিডিয়া। তো তাহলে আপনাকে বুঝতে হবে যে ভালো কন্টেন্ট। তো তাহলে আমার মনে হয় যারা ক্ষমতায় আছেন তারা যদি ভালো কন্টেন্টের দিকে নজর দেন, তাহলে তারা অনেক বেশি এখানে একটা অংশীজনের ভূমিকা পালন করতে পারেন। তো এই বাস্তবতাটা মানা দরকার। আমার মনে হয় না এখনো ওই পর্যায়ে গেছে, মানবে আই এম শিওর। ডিজিটাল স্পেসে বা আরো সহজ করে যদি বলি সোশ্যাল মিডিয়ায় আমরা তো কিছু আচরণ করি, নিয়ন্ত্রণের জায়গাটা থেকে সরে আমি যদি বলি যে এই আচরণগুলা আমরা যাতে মুক্তভাবে এবং নিরাপদভাবে করতে পারি, সেটার জন্য মিডিয়া লিটারেসির খুব দরকার এই মুহূর্তে, এটা এখন বলা হয়। এই বিষয়টাতে যদি আপনি আপনার, আমি মিডিয়া লিটারেসির উপরে গবেষণা করেছি 10 বছর আগে থেকে। তখন আমরা যখন কাজটা করেছিলাম, এই গবেষণাটাই দেখেছিলাম যে বাংলাদেশের মিডিয়া লিটারেসি বলতে খুব একটা কিছু নাই। তো তাহলে কি হচ্ছে, যে প্রস্তাবটা এসছে, আমি বলছি না যে প্রস্তাবের আমি পক্ষে বা বিপক্ষে, সবার কাছ থেকে যে প্রস্তাবটা এসছে, স্কুল থেকে মিডিয়া লিটারেসির ক্লাস হওয়া উচিত, যাতে করে মানুষ জানতে পারে যে ভালো জিনিস কি আর খারাপ জিনিস কি। এখন মনে করেন আমি কালকে না পরশু আমাকে একজন ফোন করে বললো যে আপনি দেখেছেন এরকম একটা হয়ে গেছে। আমি তুমি সোর্সটা দেখছো? সোর্স কি? বলে সোর্স তো দেখি নাই। আমি তোমার সোর্স দেখা উচিত ছিল না? তুমি সোর্স না দেখে তুমি টেনশন করতেছো খামাখা আলতু ফালতু। তো সে করে, এখন ওর তো ধারণাও নেই যে কোনটা দেখতে হবে। তো ও যদি ভালো জিনিস দেখে আর খারাপ জিনিস দেখে, তাহলেই না ও বিচার করতে পারবে। তো ওই বিচার করার প্রশিক্ষণটাও, তবে আমি মনে করি এটা একটা বিশাল একটা বিষয়, যে প্রশিক্ষণ দেওয়া যে মিডিয়া লিটারেসিতে, তবে সবাই এ কথাটা বলেছে। তার মানে কি, এটা মানুষ বুঝতে পারছে যে ভালো কন্টেন্ট চিহ্নিত করার প্রশিক্ষণটা দরকার। আমরা যেমন ভালো বই, আমরা কি করে বুঝতে পারি ভালো বই? সবাই যখন ভালো বলে তখনই তো বুঝতে পারবে। পচা বই কোনটা সেটাও তো আমরা সবাই বুঝতে পারি। জনপ্রিয় বই কোনটা, এত সবাই জনপ্রিয় বলে। তো ওই লেখাপড়ার ক্ষেত্রে যেটা হয় সেইটা যেমন, ঠিক একই ক্ষেত্রে ডিজিটাল মিডিয়া কন্টেন্টের ক্ষেত্রেও তাই হওয়া উচিত, তাই হওয়া দরকার। এখন এটাই কি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনি তো অনেক সময় মিডিয়াকে ব্যবহার করেন নিজের স্বার্থে, আপনি সেটা ক্ষমতাবান হোক, যে অবস্থাপন্ন হোক, যাই হোক যে করে। অথবা আপনি চান কিনা, মানে আপনি যদি কন্ট্রোলের কথা বলেন, আমি কন্ট্রোল শব্দটা কত নেগেটিভলি বলছি না, আমি যে নিয়ন্ত্রণের কথা যদি বলেন, তিনি কি চান আসলে এই যে মানুষের মিডিয়া লিটারেসি হোক? কারণ মিডিয়া লিটারেসি হলে তো অনেক কিছু বলা যাবে না যেটা পাবলিক গ্রহণ করবে না। ডিজিটাল মিডিয়ায় কি হয়, আমি তো ডিজিটাল মিডিয়া যেহেতু আমাকে পড়াতে হয়, আমি স্টুডেন্টদের দেখাই যে দেখো কিছু জিনিস আছে পরিবর্তন করা যায়। আমি একটা গানের এক্সাম্পল খুব ভালো দিই, এই আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে গানটা আছে, আমি এটা ক্লাসের প্রথম দিন ওই দিনই ওদের মাথা খারাপ হয়। সেটা হচ্ছে বাবা তোমার দরবারে আজ কত পাগলের খেলা, কি একটা গান আছে গানটা। তো আমি বলি যে মূল অরিজিনাল কন্টেন্ট কোনটা? অরিজিনাল কন্টেন্ট যেটা, এটা ইন্ডিয়া থেকে তৈরি একটা গান, কত 30 মিলিয়ন। আচ্ছা 30 মিলিয়ন, গ্রেট, 30 মিলিয়ন হলো। তারপর আমি আরেকটা দেখাই, তখন এই একই গানের আরেকটা ভার্সন আছে, একটু লাভ দাব দিয়ে চিৎকার করে গান আছে, ওইটা দেখা গেল 50 মিলিয়ন। তারপরে আমি ওদেরকে একটা দেখাই রিয়েলি ব্যাড কন্টেন্ট, একটা ছেলে আর মেয়ে নাচছে, মানে এটার সঙ্গে গানের সঙ্গে ওদের নাচানাচের কোনো সম্পর্ক নেই। ওরা যখন দেখতে পায় যে ওটা হলো 170 মিলিয়ন, তখন ওদের মাথাটা খারাপ হয়ে যায়। তখন ওরা বলে যে এটা কি করে হলো স্যার, আর কি করে হলো না? তার মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখন আপনি এটা অস্বীকার করতে পারবেন না, 170 মিলিয়ন হবেই, কিন্তু ওই যে 30 মিলিয়ন 50 মিলিয়ন হচ্ছে, এটা কম না,
এটা কম না। ওই 30 মিলিয়ন 50 মিলিয়নের লোকেরাই কিন্তু 170টা দেখছে। যদি শুধু মার্কেটে ওই 170 থাকতো তাহলে কিন্তু এই অরিজিনাল কন্টেন্টটার কোনো মূল্য থাকতো না। তো তার মানে আপনার এই ভালো কন্টেন্টের পাশে বাজে কন্টেন্ট থাকবে, ওটা হয়তো দেখবেও মানুষ, কিন্তু ওটাকে গুরুত্ব দেবে না, ওটা মূল ধারা হবে না। এটাই আপনি করতে পারেন, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আমি যদি মানে আপনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর জায়গাটা থেকে বলছেন, আচরণের কথাটাও আপনি এখানে ইনক্লুড করলেন, কিন্তু ডিজিটাল স্পেসটাকে এমপাওয়ার করা বা রেস্ট্রিক্ট করা, এই দুটো ক্ষেত্রে মানে সরকারের যে নীতি, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মানে কি ধরনের হওয়াটা উচিত, যেহেতু এটা এখন একটা বার্নিং ইস্যু? সরকার চেষ্টা করবে এটাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু সরকার তো নিজে যে সরকারই থাকুক না কেন সে নিজের স্বার্থে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। হয়তো জনগণের কাছে বলবে যে এটা জনগণের স্বার্থে নিয়ন্ত্রণ করার চেষ্টা, মানুষও চাইবে যে, যেমন যারা মা বাবা তারা চাইবে যে বাচ্চাদের কাছে সব ধরনের কন্টেন্ট না যাক ইত্যাদি, কিন্তু আদৌ পারবে কিনা? এই যেমন কদিন আগে একটা ঘটনা, সবাই গালি দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। কি হয়েছে, স্মার্টফোন দিয়ে ওই যে একটা বাচ্চা একটা মেয়ে চলে গেছে, একজন বয়স্ক। আমার কাছে যেটা মনে হচ্ছিল, যেহেতু বিষয়টা নিয়ে, অর্থাৎ আমি শিশুদের যৌন নির্যাতন নিয়ে যেহেতু অনেক দিন ধরে কাজ করছি, এটাকে কিভাবে বন্ধ করা যায় বা কমানো যায়, আমরা তো প্রথমেই হচ্ছে যে যার সঙ্গে বাচ্চা মেয়েটা চলে গেছে, ওর 11 বছর বয়স, ও কোনো আইনে ওকে শাস্তি দেওয়া যায় না। এবং আমরা নির্বিচারে সোশ্যাল মিডিয়ায় সমস্ত সুশীল ভদ্রজন আমরা তার ভায়োলেশন করেছি, তার চেহারা দেখিয়েছি, পুলিশ দেখিয়েছে, সবাই দেখিয়েছে, আমাদের কিচ্ছু লাগেনি, আমাদের কিচ্ছু কষ্ট হয়নি। আমরা ওটাকে হাঁ বলেছি, খুব খারাপ বলছি, মেয়েটা কত খারাপ ইত্যাদি। আমরা যেটা ভুলে গেছি সেটা হচ্ছে যার সঙ্গে গেছে তার বয়স হচ্ছে 20-এর বেশি, এবং বাংলাদেশের আইনে এটা, যেহেতু আমি যৌন নির্যাতনের প্রতিরোধের জন্য কাজ করি, বলছি ও তো স্ট্যাচুটরি রেপ। ওর কি পুলিশ ওর চেহারাটা দেখিয়েছে? পুলিশই বলেছে যে স্ট্যাচুটরি রেপের জিনিসটা। আপনি একটা 11 বছরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়াটা খুব সোজা। এইটা কোনো মেয়েটা বলেছেন তার পরিবারে, ওর মা ক্যান্সারের পেশেন্ট। একটা বাড়িতে, আমি অসুস্থ পরিবারের মধ্যে থেকেছি, আমি জানি কি পরিমাণ প্রেশার। একটা 11 বছরের মেয়ে পালিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, খুব সহজ। একটা বয়স্ক মানুষ পর্যন্ত পালিয়ে যায়, সেইখানে সেই মেয়েটা কে খারাপ? একজন লিখেছে যে 11 বছরের একটা মেয়ে পরিবারকে ফেলে রেখে চলে গেল, তাকে ভালো বলা তো অসম্ভব। তো ছেলেটা কি করলো সেটার কথা কেন আমরা বললাম না? কেউ বলেনি। সোশ্যাল মিডিয়াকে দেখেন তো, আমরা গিয়ে কন্টেন্টের কথা বলছি, কিন্তু আমরা নিজেরা যখন কথা বলতে যাচ্ছি, আমরা নিজেরা সমস্ত শিশুদের অধিকারটা হরণ করছি। আমি যদি শিশু অধিকার নিয়ে, যেহেতু আমি দীর্ঘদিন কাজ করেছি, শিশু অধিকারের দিক থেকে তো এই ছেলেটাকে অ্যারেস্ট করে অন্তত সরকারের প্রমাণ করা উচিত ছিল যে আইনের একটা বিষয়, এটা কিন্তু আইনের বিষয়। এবং আমার মনে আছে, আমি সেন্ট্রাল এশিয়ার একটা দেশে আমি ওদের শিশু অধিকার নিয়ে ওদের যে ম্যানুয়ালটা হচ্ছিল তৈরি করছিলাম, তুর্কমেনিস্তানে। তখন ওরা কিন্তু এই জিনিসটা বলছিল যে এই ভায়োলেশনটা হলে আমাদের এখানে ক্ষমা নেই। তো বাংলাদেশে তো আপনি করে নিচ্ছেন, তাহলে একটা বিষয় দিয়ে আপনার এই ভায়োলেশনটা হচ্ছে না। তো সরকারকে করতে হবে কি? সরকার কি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করবে? পারবে না। কিন্তু সরকার তো অন্তত এই আইনের প্রয়োগটা তো দেখতে পারে। সরকার আইনের প্রয়োগটা দেখলেই না বুঝবে, মানুষের উপর মানুষের আস্থা হবে। এখন যদি রাজনৈতিক কারণে আপনি ডিজিটাল মিডিয়ার প্রয়োগ করতে থাকেন, তাহলে মানুষের যে কোনো ডিজিটাল মিডিয়ার আইনের প্রয়োগের উপরে মানুষের আস্থা কমে যাবে। আপনি যদি আইনে কাউকে বাঁচতে দিচ্ছেন আর কাউকে বাঁচতে দিচ্ছেন না, তাহলে তো আপনার আস্থা কমবেই। আপনি একটা 11 বছরের মেয়েকে নিরাপত্তাটা দিলেন না সোশ্যাল মিডিয়ায়, তারা তো এটা তো ব্লক করে দেওয়া উচিত ছিল। কোনো একটা আইন তো করা উচিত ছিল, কিন্তু করিনি আমরা। এবং সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ যারা এইসব বিষয় নিয়ে খুব সচেতন হয়, আমরাই কিন্তু মেয়েটাকে গালি দিয়েছি। তাহলে আমরা যখন এই যদি আমরা হই, তাহলে আমাদের কি ধরনের সোশ্যাল মিডিয়া তৈরি হবে, এটা আমার মনে রাখা দরকার। আমি গবেষক হিসেবে এই কথাটাই প্রশ্ন তুলব এবং তুলেছি, এবং আমার ছাত্রছাত্রীরা যদি গবেষণা করবে, নেক্সট সেশনে যখন তাদের পড়াবো, আমি এইটাকে তো কেস স্টাডি হিসেবে দেখাবো, তখন তারাই তো উত্তরটা দেবে।
এটা তো খুব পরিষ্কার যে আমরা নির্যাতনের পক্ষে যাই, এমনকি শিশুদের উপর একটা নির্যাতন হলো। সোশ্যাল মিডিয়ায় যারা যারা ওই জিনিসটা করেছে, মেয়েটার চেহারা ছবি দেখিয়েছে এবং গালি দিয়েছে, তারা প্রত্যেকেই নির্যাতনের অপরাধী। আমরা তাহলে এই জিনিসটাকে মেনে নিচ্ছি, আমরা বলছি না ঠিক আছে, কারণ কি আমার খারাপ লেগেছে, যত আমরা মনে করছি অনলাইন মেয়েটা কেন গেল, ছেলেটা যে মেয়েটাকে নিয়ে গেল, আমরা একটা 20-21 বছরের বয়স্ক ছেলেকে কিচ্ছু বলছি না, এটা অদ্ভুত না? তো তাহলে আপনি কি ধরনের, এই ধরনের সমাজে কি ধরনের সরকারি ভূমিকা আশা করেন? সরকারও কোনো ভূমিকা নেয়নি, সরকারও কোনো কিছু বলেনি, সরকারও নীরব ছিল, অন্যান্য যারা ছিল তারাও নীরব ছিল, কিছু কিছু মানুষ হয়তো ব্যক্তিগত পর্যায়ে বলেছে, কিন্তু মোটামুটি ভাবে আপনাদের সামাজিক চিত্রটা হচ্ছে এইটা। এর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে কি ধরনের কাঠামোর ভিত্তিতে এই সোশ্যাল মিডিয়া কাজ করবে। আপনি শিশুদের উপর যৌন নির্যাতনের বিষয়টা বললেন, এটার সাথে খুব ক্লোজলি রিলেটেড আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অপতথ্য বা ডিসইনফরমেশন। এবং এটার দেখা যায় যে এটার একটা সহজ টার্গেট হয় নারী। এটা কেন হয়? যে সহজ টার্গেটটাকে তো মানুষে করবেই, যে সহজ টার্গেট হবে তাহলে তো মানুষে করবেই। এবং যখন সোশ্যাল মিডিয়া নিয়ে আমি এটা বোধহয় একটা গবেষণা ছিল, আন্তর্জাতিক একটা গবেষণা, তো ওখানে পৃথিবীর অনেক দেশের ডেটা আসছিল এই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ডেটা। তো তখন ওখানে দেখা যাচ্ছিল যে সব জায়গাতে ওরা, এই আপনি যদি হিসাবটা করেন তাহলে দেখবেন যে সমস্ত জায়গায় যে দুর্বল সেই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হবে, এটার কোনো দ্বিতীয় কোনো কথা নেই। আমি তো মুক্তিযুদ্ধে নিয়ে গবেষণা করি সারা জীবন, তো সেখানে আমরা দেখেছি 71 সালে যেসব মেয়েরা নির্যাতিত হয়েছে 71 সালে, সেটা হচ্ছে যেখানে ধরুন গ্রামের দিকেই হচ্ছে, গ্রামের দিকেই তো নির্যাতন হয়েছে বেশি, শহরে তো খুব কম হয়েছে সেই তুলনায়, গ্রামের তুলনায়। সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কারা? সবচেয়ে গরিব মেয়েরা, সবচেয়ে গরিব মেয়েরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। যেটা করতো কি, পাকিস্তান আর্মি প্রথম পিরিয়ডে এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান আর্মি আক্রমণ করেছে, তারপরে যখন আক্রমণটা বন্ধ হয়েছে এপ্রিল মাসের পরে, পাকিস্তান আর্মি সেনাবাহিনী একটা জায়গায় গিয়ে ক্যাম্প করলো, মনে করেন কয়েকশো সেনাবাহিনীর লোক। তারপরে তারা যেটা করতো, গ্রামে খবর দিত যে মেয়ে দাও, তখন সেই মেয়ে দেয়া হতো। কেন দেওয়া হতো? এটাও খুব স্বাভাবিক, এটাকে খারাপ ভালো মন্দের বিষয় না। নিজেদের মেয়েদেরকে রক্ষা করার জন্য তারা অন্য মেয়েদেরকে দিত। কাদেরকে দিত? দিত সবচেয়ে দুস্থদেরকে। অর্থাৎ 71-এর যে দুস্থ নারী বলি আমরা, মনে রাখা দরকার, মধ্যবিত্তের মধ্যেও হয়েছে, উপরতলার মানুষেরও যৌন নির্যাতন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি হয়েছে গরিব মানুষ। আমার গবেষণাতেই যা এসছে যে সবচেয়ে বেশি হয়েছে গরিব মানুষের মেয়েরা। অর্থাৎ আমরা সকল ক্ষেত্রেই, এটা যে শুধু যে ফেক নিউজের ক্ষেত্রে বলছি না আমি, সকল ক্ষেত্রেই হয়। তো ফেক নিউজ আলাদা হবে কেন? আপনি যখন দুর্বল আছে তাকেই আপনি করবেন, দুর্বলতার প্রতি আপনার দুর্বলতা রয়েছে খুব বেশি, কারণ ওখানে আপনি আঘাত করতে পারেন, ওর কোনো রিয়াকশন হবে না। জেন্ডার বেসড ডিসইনফরমেশন, এটা নিয়েই আমরা কথা বললাম এখানে। একটু যদি ওভারঅল প্রেস ফ্রিডম এই বিষয়টা নিয়ে যদি কিছুটা বলতেন, প্লাস লিঙ্গভিত্তিক যে সহিংসতাটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওটাকে থামানোর জন্য বা কমানোর জন্য বা পরিবেশটাকে আর একটু নিরাপদ করে আনার জন্য আমাদের করণীয় কি, এটা একটা প্রশ্ন। এরপরে আমি আপনাকে প্রেস ফ্রিডম নিয়ে একটা প্রশ্ন করব। আগে যদি একটু নারীর বিষয়টা বা লিঙ্গ ভিত্তিক, শুধু নারী না, এখানে বিভিন্ন লিঙ্গের মানুষ আছে, এই জায়গাটা যদি। এইটা তো সহজভাবেই এসছে যে এখানে যখন গবেষণাটা ইদানিং কালে যে গবেষণাটা করছি বা জড়িত আছি যেটার জন্য, তাহলে তো খুব পরিষ্কার যে আমরা লিঙ্গভিত্তিক বৈষম্য করি এবং করি কারণ আমাদের করা সম্ভব। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে বৈষম্য যে করে সে কিন্তু সব ক্ষেত্রে সবল না, নিজের ভেতরে যে সাবল্য আছে সেটা না, সে নিজের যে অবস্থান আছে ওটা রক্ষা করার জন্য অন্যদের উপরে সে এই জিনিসটা করে, প্রয়োগটা করে। এখন আপনি যদি সবল, এখন কাঠামোগতভাবে মানুষের সাবল্য কোথা থেকে আসে? আপনার আর্থ সামাজিক অবস্থান থেকে। তো আর্থ সামাজিক অবস্থা যদি মধ্যে যদি বৈষম্য থাকে তাহলে আপনি এটা করবেনই। আপনি যদি বলেন যে এ সুবিধা পাবে আর এ সুবিধা পাবে না, সেটা আচরণে হোক, কথায় হোক, যা এতেই হোক, তাহলে কিন্তু এটা যাবে না। আমার মনে হয়, আমি ইতিহাসও তো পড়াই,
এবং তত্ত্ব, ইতিহাসের তত্ত্বও পড়াই। ইতিহাসের তত্ত্বে একটা জিনিস আছে, পৃথিবীতে ভালো মন্দ তত নাই। আমরা ভাবি না যে ভালো লোক, পৃথিবীতে ভালো লোক বেশি নাই, খারাপ লোকও বেশি নাই। পরিস্থিতিতে মানুষ কম বেশি একই রকম ব্যবহারটা করে। অথবা ওই পরিস্থিতিগুলোকে যদি সবার জন্য একটু সমান থাকে না, তাহলে খারাপ ভালো মন্দটা একটু কম হয়। আমরা ওইটার ব্যাপারে আগ্রহী না, আমরা অনেক বেশি নীতি কথা বলতে চাই, অনেক বেশি হ্যাঁ আমি ভালো হব তো ও খারাপ এই করবে। আমার মনে আছে আমি যখন বিবিসির করেসপন্ডেন্ট ছিলেন, একবার খুব বড় একটা রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, ওটা আমার খুব বড় একটা শিক্ষা, এই জন্যই বলছি যে আচ্ছা আপনার সাথে অন্য রাজনৈতিক দলের, আপনাদের দলের বা রাজনৈতিক দলের তফাৎটা কি? তো যাকে প্রশ্নটা করেছিলাম সে কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিয়েছিল যে ওরা খারাপ আমরা ভালো। তো আপনার সমীকরণ যদি হয় যে ওরা খারাপ আমরা ভালো, তাহলে এই সমীকরণ তো পৃথিবীতে কোনোদিন চেঞ্জ হবে না। ও তো খালাস হয়ে গেছে। যে খারাপ তার বিরুদ্ধে সবকিছুই করা যায়, যে ভালো তার বিরুদ্ধে কিছুই করা যায় না। এই যে সমাজ কাঠামোটা আমাদের তৈরি হয়েছে, খারাপ ভালো মন্দের সমাজ, সেইখানে বোধহয় যে দুর্বল সে সবসময় খারাপ হবে, তার বিরুদ্ধে যে কোনো আচরণ করা যাবে। সে যদি ক্ষমতাহীন হয় তার বিরুদ্ধে আরো বেশি করে করা যাবে। তো এই জন্য আমার মনে হয় সোশ্যাল মিডিয়াকে, যেহেতু এটা সোসাইটির একটা অংশ, তাকে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেখে কোনো উত্তর পাবেন না। আপনি সমাজ বিশ্লেষণ করলেই সোশ্যাল মিডিয়াটা বোঝা যায়। এই জন্য আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি যে তোমরা গিয়ে এই কন্টেন্ট দেখে করো না, যে কন্টেন্টটা কেন তৈরি হচ্ছে। যেমন ধরুন ব্যবসায়ী এতে পশ্চিমা দুনিয়াতে আপনার যদি কন্টেন্ট আটকান, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় যদি কখনো চান আপনি যে আপনি এইটাতে কিভাবে দেখতে চান, তো কিভাবে দেখতে চান আপনি থাকবে যে রেস্ট্রিক্টেড, ফিল্টার অথবা ওপেন। তাহলে আপনি ক্লিক করবেন রেস্ট্রিক্টেড চান না ফিল্টার চান না ওপেন চান, তো সেইভাবে আপনাকে দেখাবে। তার মানে ও নিশ্চয়ই কোনো একটা জায়গায় ও শিক্ষিত হয়েছে, প্রশিক্ষিত হয়েছে যে আমি কোনভাবে দেখতে চাই। তো আপনাকেও সেই জিনিসটা করতে হবে। আরেকটা জিনিস, এই যে পর্নোগ্রাফির কথাই এবার বলছি, আপনার পর্নোগ্রাফি কনজাম্পশন ইজ লো। পশ্চিমে পর্নোগ্রাফি কনজাম্পশন ইজ লো, কম। কারণ কি, এইটা এখন আর ওখানে খায় না। আমাদের দেশে অনেক বেশি হয়তো এটা চালু আছে, কারণ আপনার দেশের নানাভাবে অবস্থানটা ভিন্ন রকম। তো সেই কারণে আমার মনে হয় যে সামাজিক যখন পরিবর্তন হয়, তখন এই সমাজে যেগুলো আমরা গ্রহণযোগ্য নয় ততটা, সেগুলোও পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনটা তো সমাজে হতে হবে, সোশ্যাল মিডিয়া তো সমাজের বাইরে না। অতএব সেই কারণে, যেমন ধরেন আমার মনে আছে, মনে করেন আমরা বিবিসিতে আমরা খুব স্বাধীন ছিলাম, যা খুশি বলতে পারতাম, আমাদের বিরুদ্ধে কোনো কিছু বলাও যেত না। কারণ কি, আমি তো বাংলাদেশে কারো চাকরি করতাম না, আমার বেতন তো লন্ডনে। লন্ডন যদি কিছু না বলে আমার তো কোনো চিন্তার কারণ নেই। আর লন্ডনের কিছু এসে যায় না বাংলাদেশ সম্পর্কে, আমি কি বললাম, বুঝতে পেরেছেন? সমীকরণটা হচ্ছে যে তখন আর সেন্সরশিপ আমার উপর প্রয়োগ করা যায় না। জানি এখন এই ডিজিটাল পরিসরে বা ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস বলি, সোশ্যাল মিডিয়া বলি, মানে আমার পুরো আলোচনা থেকে আমি যদি একটু র্যাপ আপ করে আনি, যে তিনটা বিষয় আছে, যে তিনটা যদি বলি যে সমস্যা বা প্রবলেমেটিক আচরণ বা বিষয়। একটা হচ্ছে অপতথ্য বা মিস ইনফরমেশন, যেটার সহজ টার্গেট নারী, সেটা আপনি অলরেডি ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে সাংবাদিক এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার্স যারা, তাদের ওপরে একটু নজরদারি খবরদারি বেশি হয়, সেটার জন্য কিছু বিতর্কিত আইন আছে, সেই বিষয়টা আপনি বলেছেন। আর ওভারঅল মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, ওইটাও আসলে স্বাধীনতা আমি সোশ্যাল মিডিয়ায় কতখানি চর্চা করব সেটা আমার বোঝার জন্য আমার মিডিয়া লিটারেসি দরকার। এখন এই তিনটা এরিয়াকে মানে আপনার ব্যক্তিগত মতামতটাই জানতে চাচ্ছি, যে এই তিনটা সমস্যাকে দূর করে একটা হেলদি ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস এনশিওর করার জন্য মানে কি করণীয় হতে পারে? এই প্রশ্নের উত্তর নাই, কারণ কি হতে পারে আমরা এটা জানি না। তবে আপনি যে কথাটা বলছেন, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া শব্দটার মধ্যে আপনার সূত্রটা রয়েছে সোসাইটি অ্যান্ড মিডিয়া। এখন সোসাইটি আর মিডিয়া, এখন আমি মনে করেন যদি
50-51 বছর আগের সাংবাদিকতার কথা বলি, আমাদের অনেক নিউজ আছে এগুলো আমরা করতে পারতাম না, মানে করতাম না, মাথাতেও আসতো না। তারপর ধরুন মানে যখন 70-80 দশকে আমরা যখন প্রফেশনাল সাংবাদিক হচ্ছি, আমরা আরেক রকম নিউজ করতে পেরেছি। আমার কাছে অনেক সময় নিউজ করার পরে প্রচুর রাজনৈতিকরা তো টেনশনে ভোগেন সবচেয়ে বেশি, না? তারা ডেকে নিয়ে জানে, হ্যাঁ এটা কেন করলেন আপনি, ইত্যাদি করলেন, বা সরকার থেকেও এরকম করে, ইত্যাদি ইত্যাদি। এটা চলতেই থাকবে, এটা পরিবর্তন হবে না। কিন্তু এটা পশ্চিমে কেন ওরা বলে যে স্বাধীন, আমরাও সবসময় উল্লেখ করি যে পশ্চিমে কত স্বাধীন গণমাধ্যম। এর কারণ হচ্ছে পশ্চিমের যে কাঠামো যেগুলো আছে, প্রাতিষ্ঠানিক কাঠামো, আমি এই জিনিসটা বারবার বোঝাই। আমাদের এই দেশটা, রাষ্ট্র যেটা, সেটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক, ফর্মাল যেটাকে বলে। আর আমাদের দেশের যে সমাজ, সেটা হচ্ছে ইনফর্মাল, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তো আমাদের দেশের অপ্রাতিষ্ঠানিকতা অনেক বড়, আমাদের দেশের প্রাতিষ্ঠানিকতা খুব ছোট। এই আপনি যেই জায়গায় রাষ্ট্র বলেন, মন্ত্রণালয় বলেন, নিয়ন্ত্রণ বলেন, সবকিছু বলেন, বা পলিটিশিয়ান বলেন, এরা কিন্তু এই প্রাতিষ্ঠানিক স্পেস দিয়েই করছে। আপনি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি অপ্রাতিষ্ঠানিক দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের গণমাধ্যম কিন্তু ওই প্রাতিষ্ঠানিকতা থেকে যেহেতু জন্মেছে, ও তারই খবর দেয়, ও অপ্রাতিষ্ঠানিকতাটা চেনেও না, জানেও না। আমরা চিনি, কারণ আমরা তো প্রফেশনাল গবেষক, আমাদের যেতে হয়, আমাদের খবর রাখতে হয়, আমাদের জানতে হয়। তো আমি মনে করি যে বাংলাদেশের যে মৌলিকভাবে পাল্টে গেছে গত 30-40 বছরে, এইটা আমাদের চোখেই পড়ছে না। আমরা এখনো ঢাকা শহরকে নিয়ে বসে আছি, আমরা ভাবি এখানে একটা, মনে করেন এখানে যদি একটা কোনো কিছু ঘটে, একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ছোট ঘটনা, একটা ডাস্টবিন উল্টে পড়ে গেল রাস্তার উপরে, কোন পুলিশ কোন কাকে কি মারলো, এটা খবর হয়ে যায়। বাংলাদেশের এই বিশাল বৃহৎ বাংলাদেশে কি হচ্ছে আমরা তার খবর একটা রাখি না, আমরা জানিও না, আমরা ওই পদ্ধতিতে করি না। তার বললে কি, দুইটা গণমাধ্যম তো তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে কেন্দ্রীয় গণমাধ্যম, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক ভদ্রলোকের গণমাধ্যম বলি, যদি ভদ্রলোকের ওই নেগেটিভ সেন্সে না, ভদ্রলোকের পজিটিভ সেন্সে বলছি। আরেকটা হচ্ছে যেটাকে আমরা সাবন্যাশনাল গণমাধ্যম, যেটাকে ডিস্ট্রিক্ট গণমাধ্যম বলে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, আপনি দেখবেন গ্রামের নামে খবর। আমি কি গ্রামের নাম বলবো, আমি মনে করেন ঝিনাইদহ ডেইলি তো আছে, ঝিনাইদহ তো বড় সড়ো। আমি ঝিনাইদহের একটা গ্রাম, আমি ঝিনাইদহটা বলছি যে একটা স্টুডেন্ট আমার এসেছিল, ফোন করেছিল ঝিনাইদহ থেকে। প্রান্তিক গ্রামেরও মিডিয়া আছে। তাহলে আপনার এই বিশাল বাস্তবতাকে আপনি করতে পারছেন না। আপনি নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে দুইটাই নিয়ন্ত্রণ আপনি আর করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন কেবলমাত্র যেটা আপনার ঘনিষ্ঠ। আর আমার একটা বই বের হয়েছে, একটু দেখাই, এটা কয়েক বছরের, এই মিডিয়া ক্রাইসিস চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রানজিশন, মিডিয়া ইন বাংলাদেশ। তো এখানে আমি গত 20 বছর 25 বছরের লেখা আছে, সেখানে আমরা দেখতে পাই যেটা, যেই সব মিডিয়াগুলো সফল হচ্ছে তারা কিন্তু বাজার নির্ভর মিডিয়া, অর্থাৎ ও কিন্তু লাভ করতে এসছে। ও লাভ করতে এসছে বলে মালিকও মনে করে যে সে লাভটা যদি না করতে পারে সে মিডিয়া চালাতে পারবে না। আর যে মালিক আসে এখান থেকে ইনভেস্ট করে টাকাটা, সে কিন্তু ইনভেস্ট করছে এখানে বিক্রি করতে না, লাভ করতে না, সে ইনভেস্ট করছে নিজের নাম কিনতে, দাম কিনতে, প্রভাব কিনতে। আমি যদি খুব বড় অর্থে বলি যে সোশ্যাল ক্যাপিটাল কিনতে। সোশ্যাল ক্যাপিটালটাকে সে প্রয়োগ করে, ব্যবহার করে, সে করে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। এইটাই হচ্ছে বাংলাদেশের মডেল। তো বাংলাদেশের পুঁজিবাদের মডেলটা হচ্ছে, এটাকে আমরা খারাপ অর্থে বলি ক্রোনি ক্যাপিটালিজম, আর আমি বলি একটু ভদ্রভাবে বলি যে নেটওয়ার্ক ক্যাপিটালিজম। এখানে বাজার, আমাদের যে মুক্ত বাজার অর্থনীতি, সেটা তৈরি হয়নি, কিন্তু তার বদলে কিন্তু অর্থনীতি তো তৈরি হয়েছে। সেটা তৈরি হয়েছে এই লাইনবাজি অর্থনীতি। ওকে চেনে বলে ব্যবসা দেয়, ওকে চেনে বলে দেয়, প্রতিদিন দেখবেন খবরে এগুলো উঠছে যে ওকে দিয়েছে, এ করে দিয়েছে, এ করে দিয়েছে, সবাই চেনে, বড় লোকরা অন্যকে চেনে, এ করছে। এই অর্থনীতিটা ইনএফিশিয়েন্ট, এই অর্থনীতিটা খুব দক্ষ না, তো খুব সহজে এটা ভেঙে পড়ে, যেটা ভেঙে পড়েছে এখন। তো সেই কারণে আমি মনে করি যে বাজার অর্থনীতি বাদ দেন, আপনি যেটা এফিশিয়েন্ট দক্ষ অর্থনীতি চালু না হলে এখানে চলবে না। এখানে আমরা একটা 2006 সালে আমি একটা স্টাডি করেছিলাম মিডিয়ার উপরে, যে কোন কোন মিডিয়াগুলো প্রফিট, ভালো মিডিয়া বলে লোকে। আপনি দেখবেন যে যে মিডিয়াগুলোকে লোকে ভালো বলে সেগুলোই কিন্তু লাভজনক মিডিয়া। ওই যেটা লাভ করে না ওইটার কথা কিছু মানুষ আছে, হয়তো 500 মানুষ আছে, 1000 মানুষ আছে, সে হয়তো তার দলের পত্রিকা করে।
তো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এফিসিয়েন্সির দিক থেকে আমাদের একটু দেখা দরকার। আমি সেন্সরশিপের উপর একটা স্টাডি করে দেখেছিলাম, সেটা যে সবচেয়ে বেশি সেন্সর কিন্তু তারা সরকারকে মনে করে না সেন্সর, কে মনে করে জানেন? মালিক। মালিক হচ্ছে সবচেয়ে বড় সেন্সর। কারণ মালিককে কি সরকার না, মালিক করে কি, মালিক যে টাকাটা বিনিয়োগ করেছে ও তো এটার বদলে আরো তো দাম চায়। সে তো কারো কাছে গিয়ে বলবে দেখেন আপনার কত ভালো ভালো কথা বলেছে, আপনি আমাকে ওই ব্যবসাটা দিয়ে দেন। এটাই তো হচ্ছে মালিকের উদ্দেশ্য। সেই মালিক কি করে ভালো গণমাধ্যম করবে? যে মালিক বলবে যে আচ্ছা আমি এখান থেকে লাভ করব, সেই মালিক ভালো গণমাধ্যম করবে, কারণ সে তো দেখবে যে আচ্ছা পাবলিক এইটা চায়। এখন আপনি মনে করেন একটা নায়িকার ছবি দিলেন, একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, অন্য পত্রিকা দেবে না, দিতে থাকবে। তো 100 পত্রিকা যদি একই নায়িকার ছবি দেয়, কে কিনতে যাবে কোনো পত্রিকা? কিন্তু যে একটা ভালো বিশ্লেষণাত্মক স্টোরি করবে, মানুষ ওইটাই পড়বে, এবং এটা প্রমাণিত। অতএব ভালো গণমাধ্যম দরকার। তো ভালো গণমাধ্যম হলে ভালো বক্তা দরকার। ভালো বক্তা দরকার, একটা হচ্ছে মিডিয়া লিটারেসি, কিন্তু অন্যটা হচ্ছে আপনার সামগ্রিক সমাজের চেহারা চিত্র। সেটা যখন পাল্টাবে তখন আপনার উন্নত গণমাধ্যম আসবে, সেটা সোশ্যাল মিডিয়াই হোক, প্রফেশনাল মিডিয়া।